অগ্নিপথ বললে ভুল বলা হবে না। যে চিত্র আমরা শুরু করলাম আজকে, এই যে চিত্র দিয়ে আমরা শুরু করলাম আজকের আপনার রায়, কেন্দ্রের অগ্নিপথ যোজনা চুক্তিভিত্তিক জওয়ান নিয়োগের যে সিদ্ধান্ত, তাকে কেন্দ্র করে বিহার, রাজস্থান, হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় চলছে বিক্ষোভ, প্রতিবাদ। অনেকেই প্রশ্ন তুলছেন যে খুব ব্যঙ্গ করে, শ্লেষাত্মকভাবে যে কথাটা বলা হয় ভাড়াটে সৈনিক, আদৌ থেকে সেই ভাড়াটে সৈনিক নিয়োগের পথেই হাঁটছে কেন্দ্র? সেই ভাড়াটে সৈনিক দিয়ে কি যুদ্ধ জেতা সম্ভব? নানান প্রশ্ন উঠে আসছে, তাই নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন আলোচনায়, পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্বজিৎ দেব, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রয়, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার এবং অবসরপ্রাপ্ত এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে আপনাদের একবার দেখাবো বিক্ষোভের জেরে রাজপথ যেন সত্যি অগ্নিপথ। বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, বাসে ট্রেনে ক্ষোভের আগুন। সেনায় স্বল্প মেয়াদে চাকরির প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার, যার পোশাকি নাম অগ্নিপথ। এই প্রকল্পের জেরেই ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় সেনায় চাকরি প্রার্থী হাজার হাজার যুবক। শুরু হয়েছে পথে নেমে প্রতিবাদ। যা ঘিরে এত বিতর্ক, কি সেই অগ্নিপথ প্রকল্প? এই প্রকল্পে 17.5 থেকে 21 বছর বয়সীদের সেনাবাহিনীতে স্বল্প মেয়াদে নিয়োগ করা হবে। 4 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করবে সেনাবাহিনী। পুরুষ মহিলা প্রত্যেকেই সুযোগ পাবেন। অগ্নিপথ প্রকল্পে নিয়োগ করা সেনাদের বলা হবে অগ্নিবীর। 6 মাসের প্রশিক্ষণ পর্ব, 30 থেকে 40 হাজার টাকা বেতন, সঙ্গে অন্য ভাতা। 4 বছর পর অগ্নিবীরদের 25% বাহিনীতে জায়গা পাবেন। বাকিদের মেয়াদ শেষে 11,70,000 টাকার প্যাকেজ দেওয়া হবে, তবে থাকবে না পেনশন। চাকরির সময় মৃত্যু বা অঙ্গহানি হলে ক্ষতিপূরণও দেওয়া হবে। বিজেপি বিরোধী দলগুলি তো বটেই, অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের একাংশও এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন, চুক্তিভিত্তিক সেনা দিয়ে কি যুদ্ধ জেতা সম্ভব? অস্থায়ী নিয়োগে সেনার পেশাদারিত্ব ও মনোবল বজায় রাখা যাবে? 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের ভবিষ্যৎ কি হবে? অস্ত্র প্রশিক্ষণ পাওয়া অগ্নিবীররা সমাজের বিপদের কারণ হয়ে উঠবে না তো? প্রশ্ন অনেক। পাল্টা যুক্তি সাজাচ্ছে শাসক শিবির। কেন্দ্রীয় সরকারি সূত্রে খবর, ব্যবসার জন্য প্রাক্তন অগ্নিবীরদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়া হবে। 4 বছরের মেয়াদ শেষে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চাইলে ব্রিজ কোর্স করানো হবে। ইচ্ছুক প্রার্থীদের কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। অগ্নিপথ প্রকল্পের ফলে সেনাবাহিনীর গড় বয়স কমবে। দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা বাজেটে পেনশনের বোঝাও কমবে। अग्निपथ योजना से एम्प्लॉयमेंट अपॉर्चुनिटीज बढ़ेंगी और अग्निवीर सेवा के दौरान अर्जित स्किल्स एवं एक्सपीरियंस उन्हें विभिन्न क्षेत्रों में एम्प्लॉयमेंट भी प्राप्त कराएगा। বিক্ষোভের জেরে কৃষি আইন নিয়ে পিছু হটেছে কেন্দ্রের মোদী সরকার। থমকে রয়েছে সিএএ, এনআরসি। রাজ্যে রাজ্যে বিক্ষোভের জেরে অগ্নিপথ প্রকল্প যাতে জলে না যায়, সেদিকে তৎপর দিল্লির শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি সন্ময়বাবুর কাছে শুরুতে আসবো। সন্ময়বাবু, যখন ভোটের প্রয়োজন হয় তখন জওয়ান আবেগে আপনারা শান দেন, আর সেই সেনাবাহিনীকে কেন্দ্র করে এরকম একটা সিদ্ধান্ত, এই কোথাও গোটা সিরিয়াসনেসটাকে ডাইলিউট করে দিচ্ছে না? আপনি প্রথমেই হতাশ হচ্ছেন কেন? তো একটা প্রকল্প আসছে, একটা স্কিম আসছে, সেই স্কিমের পজিটিভ দিক থাকতে পারে, অবশ্যই নেগেটিভ দিক থাকতে পারে। কিছুটা সময় দেবেন না কেন সরকারকে? 46,000 মানুষকে ট্রেনিং এর জায়গায় যাবে। চুক্তিভিত্তিক নিয়োগটা, এই তথ্য, এই শব্দবন্ধটা ভুল। কেন আমি আপনাকে একটু নির্দিষ্টভাবে বলছি, এখানে এক্সপার্টরা আছেন, আরো ভালোভাবে বলবেন। 4 বছরের বাদে 25% উইল বি ইনক্লুডেড ইন দ্য বিল ফি। বাকি 75% আসছি 4 বছর বাদে মেন কোর্সে 25% ইনক্লুডেড হবেন, যারা কিন্তু মূল আর্মি সোর্সের মধ্যে চলে যাবেন। এই 4 বছর ইগনৌ এর আন্ডারে তাদের ট্রেনিং দেওয়া হবে, নানান ধরনের ট্রেনিং স্কিল দেওয়া হবে। ইগনৌ
এবং সেই ট্রেনিংয়ের মধ্য দিয়ে তারা পরবর্তীকালে যে জীবনে পৌঁছবে, সেই জীবনে 23 বছর বয়সে, 23 মনে রাখবেন বয়সটা 23, সেই সময় তার চাকরির স্কোপ বিভিন্ন জায়গা থেকে অপরচুনিটিগুলো আসতে পারে। প্রাইভেট সেক্টরে তার একটা বড় জায়গা তৈরি হতে পারে। ইতিমধ্যে আপনি জানেন কিনা জানি উত্তরপ্রদেশ সরকার, হরিয়ানা সরকার, একাধিক সরকার করেছেন, ঘোষণা করে দিয়েছেন তারা যে আমরা এই স্কিল থেকে যারা আসবেন তাদের আগে অপরচুনিটি দেবো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোতে আমরা এদের আগে অপরচুনিটি দেবো। ফলে তারা ট্রেন্ড একটা সমাজ তৈরি হচ্ছে সেখান থেকে। এবার আপনি তাদের যদি খারাপ কাজে ব্যবহার করেন সেটা অন্য জিনিস, কিন্তু তারা তো ট্রেন্ড হয়ে বেরোচ্ছেন। তারা 11 লক্ষ প্রায় 12 লক্ষ টাকা হাতে নিয়ে বেরোচ্ছেন এবং 30 থেকে 40,000 টাকা মাসে পাচ্ছেন। এই 4টে বছর 17 থেকে 21 যে সময় বেশিরভাগ ছেলেমেয়েরা বেকার থাকে, সেই সময় তারা মাসে 30 থেকে 40,000 টাকা রোজগার করছে। এই বয়স সীমাটা নিয়েও তো এই যে প্রতিবাদ বিক্ষোভ দেখছি তার অন্যতম কারণ তো এই বয়স সীমাটা। অপোজিশন হ্যাজ নো জব। তাদের 2024-এ এগোতে গেলে সব যারা রাস্তায় প্রতিবাদ দেখাচ্ছেন তারা অপোজিশন, তাদের অপোজিশন পেছনে আছে, তা নাহলে এরা তো না বুঝে করছে। সবে ডিক্লেয়ার্ড হয়েছে, পরের দিনই ট্রেন পড়লো, তার মানে এটা বুঝতে পারছেন না। সারা ভারতবর্ষে যে প্রান্তে যেখানে যেখানে হচ্ছে সেখানে অপোজিশন ফোর্স এইটাকে প্ল্যান করছে। এবারে একদিন এরা বুঝবে, তখন বুঝবে এরা ঠিক হয়েছে। আজকে 46,000 একসঙ্গে তাদের এই কোর্সের মধ্যে নিয়ে আসা হচ্ছে। নিশানাটা আপনাদের দিকে সৌমদা, যেহেতু আপনারা এই কেন্দ্রে মেন অপোজিশন। না ভালোই তো, মানে উনি মানে রোল ব্যাক কতক্ষণে করবে সেটাই ভাবছি আর কি। কৃষি বিল নিয়ে ঠিক একই কথা বলেছিল যে অপোজিশন করেছে, অপোজিশন পেছন থেকে আছে, তারপরে হাত জোর করে ক্ষমা চেয়েছে। তো সময় এসে গেছে আবার ক্ষমা চাইতে হবে, রোল ব্যাক করতে হবে। এই একটা কথা বলছিলেন কিছু না দেখে যে সিভিক আর্মির যে প্রচেষ্টা, আমি শুধু দুটো জিনিস, উনি একটা খুব সুন্দর সুচারুভাবে একটা কথা এড়িয়ে গেলেন। 25%কে 4 বছর পরে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক 75% মানুষকে একটা ইকোনমিক প্যাকেজ দিয়ে তাদেরকে আলাদা করা হবে এবং তাদেরকে বলা হবে অমুক অমুক জায়গায় তোমাদের চাকরি হতে পারে। তার মানে হবে এর কোনো গ্যারান্টি নেই, নাম্বার 1। তাহলে এই যে 4টে বছর আপনার সঙ্গে দিল, তাদের জীবন থেকে 4টে বছর কেড়ে নিলেন, কি মূল্যে? হোয়াট ইজ দ্য কস্ট? নাম্বার 1। নাম্বার 2, এই যে 25% রিক্রুটমেন্ট, আপনি আর কার সঙ্গে কথা বলেছেন? আলোচনাটা কার সঙ্গে হচ্ছে? সরকার। স্টেক হোল্ডার কারা? কোন এক্সপার্টিজের সাথে কথা বলেছেন? আমরা তো বারবার বলছি যে এই সরকারটা এমনভাবে চলছে যারা মনে করে যে অন্ধ এবং বধিরের সরকার, যে সরকারের সামনে কোনো দিশা নেই। সারা ভারতবর্ষে যারা চাকরি দিতে পারলো না, প্রতি বছর যাদের 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, তারা হঠাৎ বলছেন যে আমরা 10 লক্ষ লোকের চাকরি দিয়ে দেবো, আকাশ কুসুম কল্পনা। আর তার মানে কি আমরা ধরে নেব যেটা আরএসএস বলেছিল, যেটা আরএসএস এর গেম প্ল্যান ছিল যে আর্মিতে আরএসএস এর লোক ঢোকানো হবে। দিস ইজ দ্য মাস্টার প্ল্যান যে আরএসএস এর লোক ঢুকবে 25%, 75%। মানে গল্প দেওয়ার একটা সীমা আছে, গল্পের কোনো গাছ হচ্ছে। আমি সৌমদাকে একটা কথা বলি, প্রথমত বয়সটা 17 থেকে 21, এই বয়সের মধ্যে তাদের ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই যে 27 থেকে 31-এর পর তাদের বার করে দেওয়া। একটু বলে শর্মাদা, আপনি বলবেন তার আগে আপনি বলুন যে এই যে সেনাবাহিনীতে যে মনোবল ভেঙে যাবে, যে প্রফিসিয়েন্সি, পেশাদারিত্ব, মনোবল, এবং আপনি বলুন হোয়াট ইজ দ্য প্ল্যান অফ প্রভিডেন্ট ফান্ড, what is the plan of gratuity, what is the plan of LTA, what is the plan of pension? তো মূল কথা থেকে বেরিয়ে যাচ্ছে। আপনার দলে আপনি বলুন, আমি সরাসরি না, আমাকে আপনি বলুন, আপনি থামিয়ে দিয়ে আপনি টানা বলছেন, আপনি বলবেন, আপনি 10 সেকেন্ড স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পেনশন লোড কম করতে হবে। প্রথম কথা, স্টেক হোল্ডার কি হবে? রাহুল গান্ধী, যিনি দেশে থাকেন না, আপনি হবেন একা স্টেক হোল্ডার? না, রাহুল গান্ধী হবে, মানে বিজেপি একা স্টেক হোল্ডার হবে? এক মিনিট সময়দা, আর্মির এক্সপার্টের সাথে কথা বলছেন, এক মিনিট ভাবলেন কি? রাহুল গান্ধী ছেড়ে দিন। আরে মহা মুশকিল, আপনি কথা বলতে দেবেন না। বলুন রাহুল গান্ধীর ভয়ে আপনারা ভীত, এটা আমরা জানি। একটু বলতে দিন। সেটা হচ্ছে দেশে রাখার চেষ্টা করুন রাহুল গান্ধীকে, স্টেক হোল্ডার হওয়ার চেষ্টা করুন। আমি মূল জায়গায় যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে 17 থেকে 21 বছর বয়সে একটি ছেলে কিংবা একটি মেয়েকে যখন ট্রেনিংটা দেওয়া হচ্ছে, মূল স্কিমটা, প্রজেক্টটা কিন্তু ট্রেনিং, ইগনোভের আন্ডারে ট্রেনিং আছে, বিভিন্ন ধরনের ট্রেনিং তাদের এক্সপার্ট তৈরি করা হচ্ছে। এবার তার মধ্যে থেকে বাছাই করে 25%কে আমরা সিলেক্টেড করে মিলিটারিতে তুলে নিয়ে আসছি। তো ট্রেনিং দেওয়ার মধ্যে আপনি পেনশন খুঁজছেন কেন? সেখানে তো একটা স্কিল ট্রেনিং হয়ে যাচ্ছে এবং তারা পরবর্তীকালে এই যে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত এই 75%, আচ্ছা তাদের একটা অংশ যে তাদের যে বিপথগামী করার চেষ্টা হবে না, করার জন্য তো বিরোধী রাজনৈতিক দলগুলো বসে আছে যে তাদের কাজটাই একটাই, তাদের দিয়ে বাস জ্বালাবেন, ট্রেন জ্বালাবেন, সেটা অন্য জিনিস। কিন্তু সমাজে তারা যদি চাকরি, মূল কর্মসংস্থানে থাকতে চায়,
তাদের তো একটা বড় স্কোপ তৈরি হয়েছে। বিশ্বজিৎ সরকার Already একাধিক সরকার ডিক্লেয়ার করেছে। বিশ্বজিৎ না, বলুক না, ভারতবর্ষের সেন্ট্রাল কংগ্রেস ডিফেন্স সরকার যেখানে একাডেমি যেখানে স্বীকার করুক না, ভারতবর্ষের কংগ্রেস সরকার যে রাজ্যে আছে সেন্ট্রাল ডিফেন্স একাডেমি আছে, আপনি ইগনোর করছেন। বিশ্বজিৎ দা, 2024-এর নির্বাচনকে লক্ষ্য রেখে আজকে দেশের নিরাপত্তা নিয়ে আপোষ করা হচ্ছে। যেভাবে আজকে সেনাবাহিনীরও মেরুদণ্ড এরা ভেঙে দিতে চাইছে, এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আমরা আশা করতে পারি না যে আজকে দেশের নিরাপত্তা নিয়ে আজকে এই মোদী সরকার আজকে আপোষ করছে। আজকে চিন্তা করতে পারেন যে 4 বছরের জন্য কন্ট্রাকচুয়াল সার্ভিস আজকে কোথায় না সেনাবাহিনীতে কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা কোনোদিন ভাবতে পেরেছি, আমরা কোনোদিন চিন্তা করতে পেরেছি? কিন্তু আজকে এই মোদী সরকার এতগুলো জুমলা দিয়েছে, এর পরে 8 বছরের মাথায় আরেকটা জুমলা। আজকে যদি প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক বছরে 2 কোটি টাকা, 2 কোটি চাকরি দিত, তাহলে আজকে 8 বছরে 16 কোটি চাকরি হতো। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক জুমলা দিতে দিতে শেষ পর্যন্ত সেনাবাহিনী নিয়েও এরা জুমলা করতে এরা দ্বিধাগ্রস্ত হচ্ছে। আমি দীপাঞ্জন আমি বিশ্বজিৎদাকে বলবো, দলের দ্বারাই সম্ভব। আমি বিশ্বজিৎ বাবুকে বলবো একটা কথা, বিফোর ইউ স্পিক, আপনারা সিভিক পুলিশগুলোকে কোন অবস্থায় রেখেছেন একটু ভাববেন। এখানে তো 30 থেকে 40 হাজার টাকা দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা সিভিক পুলিশদের একটাও কন্ট্রাক্ট ফর্মে সই না করিয়ে, একটাও অ্যাপয়েন্টমেন্ট লেটার না দিয়ে 9,000 টাকার চাকরিতে ফেলে রেখে দিয়েছেন। জুমলাটা সেটা, জুমলা এসএলএসটি ছেলেমেয়েগুলো যাদের আজকে মেরে আপনারা শহীদ মিনার ময়দান থেকে তাড়ালেন, সেটা বড় জুমলা। আপনি কি বলছেন? আপনার সরকার চাকরি চুরি করে। আজকে ডিরোজিও ভবন সিবিআই ঘিরে ফেলতে বাধ্য হয়। চলে যাচ্ছি, আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, সত্যি কি সেনাবাহিনীর যে সুরক্ষা, সেনাবাহিনীর যে গোপনতা, অর্থাৎ দেশের যে সার্বভৌমত্ব এবং সুরক্ষা, সেটা কম্প্রোমাইজড হওয়ার কোনো আশঙ্কা থাকছে? এই সিদ্ধান্ত, এই 4 বছরের জন্য জওয়ান নিয়োগের সিদ্ধান্ত, এটা কতটা বাস্তবসম্মত? আমি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরে আসবো। তার আগে মোস্ট প্রবাবলি সন্ময়বাবু যেটা বলছিলেন স্কিল ট্রেনিং, এই ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলে নিই। 2014-তে এনডিএ সরকার আসার আগে ইউপিএ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম একটি প্রজেক্ট চালু করেছিলেন, স্টার সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড রিভার্স, অ্যান্ড ওটা ছিল প্রাইভেট সিকিউরিটিদের জন্য, যারা একটা বৃহত্তম আনঅর্গানাইজ সেক্টর। সেটাকে এনডিএ সরকার আসার পরে নামটা বদলে যায়, তার নাম হয় DDU-GKY, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা। তার সঙ্গে শুরু করে প্রাইম মিনিস্টার কেন্দ্রীয় বিকাশ যোজনা PMKVY। একটু খোঁজ নিতে বলুন সন্ময়বাবুকে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের কোটি কয়েক হাজার কোটি টাকা খরচা করা হয়েছিল সো কল স্কিল ট্রেনিংয়ের জন্য, এবং সেখানে 30%ও হয়নি তার সাকসেস রেজাল্ট। নাও সেখানে প্রাইভেট সিকিউরিটি, আনআর্মড প্রাইভেট সিকিউরিটি ট্রেনিংয়ের জন্য দেওয়া হয়েছিল 6 মাস, আর এখানে ওই 6 মাসের ট্রেনিং দিয়ে সেনাবাহিনীতে যাবে লোকে। এটা যারা করছেন হয় তাদের বোধ বুদ্ধি লোপ পেয়েছে, অথবা দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় আগামী 2024-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো সন্দেহ নেই যে এই সিদ্ধান্ত, এই অগ্নিপথ, অগ্নিবীর, এটা একটা জঘন্য ব্র্যান্ডিংয়ের চেষ্টা করা হচ্ছে। আমরা যারা চাকরি করেছি এই আগে, আমরা কোনোদিন অগ্নিবীর ছিলাম না, আমরা অগ্নিপথে চলিনি, কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংয়ের দরকার নেই। আজকে আর্মির জন্য একটা সিনেমার নাম এনে দিতে হচ্ছে, একটা চটুল নাম ব্যবহার করতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ন্যাশনাল সিকিউরিটি, যেখানে আর্ম ফোর্সের সিকিউরিটি, আর্মি সিকিউরিটি, সেটা নিঃসন্দেহে বিঘ্নিত হবে, এতে কোনো দ্বিধার অবকাশ নেই। কর্নেল সরকার, আপনার কি অবজারভেশন? আমার অবজারভেশন, একটা মেন অবজারভেশন হচ্ছে, দেখুন যেমন আমরা আর্মিতে নমক, নিশান, রেজিমেন্টেশন, কাস্ট বেসিস করে আমরা সংগঠনটাকে তৈরি করা। যেমন শিখ রেজিমেন্ট বলুন, রাজপুত বলুন, আসাম বলুন, রাজ রাইফেলস বলুন, রাজপুতানা রাইফেলস বলুন,
প্যারা কমান্ডোজ, এরা সব স্পেশালাইজড। এখন একজনকে আমি 4 বছরের জন্য নিয়ে তার মিসাইল ট্রেনিং দেবো, তাকে এয়ার ডিফেন্সের ট্রেনিং দেবো, তাকে আর্মার্ডের ট্রেনিং দেবো, তাকে মেকানাইজড ইনফ্যান্ট্রি ট্রেনিং দেবো, তাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডসের ট্রেনিং দেবো, নানা রকম ট্রেনিং আমি তাদের দিয়ে তাকে তৈরি করব। করে হঠাৎ আমার মনে হবে যে 75% ক্যানট বি রিটেন্ড অ্যান্ড 25%কে রাখা হবে। আমার মতে এরকম একটা জিনিস যখন করা হয় তখন একটা পাইলট প্রজেক্ট করলে খুব ভালো হতো হয়তো, যেটা আমরা টেরিটোরিয়াল আর্মি বা এরকম ছোটো সংগঠনের থ্রু দিয়ে এই প্রজেক্টটা নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আগে দেখতাম ওয়েদার ইট ইজ সাকসেসফুল আর নট সাকসেস, তার দেন ইউ অ্যানাউন্স ইট দ্যাট ইট ক্যান বি ডান, এটা এইভাবে করা হবে, এটা এইভাবে করা হবে। কারণ এটা বিরাট একটা কাঠামোর মধ্যে পুরোটা ফেলতে হবে। কেন আমার এটা ভয় নেই যে 75% বেরিয়ে গিয়ে বন্দুক ধরবে রাস্তায়, না। দ্য ট্রেনিং ইন দ্য আর্মি ইজ সাচ দ্যাট মানে ওই 6 মাস বা 9 মাস করার পরে ও গিয়ে রাস্তায় গিয়ে মিলিটেন্সি করবে না, সে হয়তো আরও কষ্ট করে খেতে হবে তাকে, বাট হি ইজ নট গোয়েন টু ডু মিলিটেন্সি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম leaving such a good trained manpower in the civil streets, like for example I am a counter hijack expert, I am a counter terrorist operation expert, I am from the National Security Guards, but এই যে এত বছর আমি রিটায়ার করে আছি, কেউ আমার কাছে কিন্তু এসে বলেন যে আমাদের এই অর্গানাইজটাকে একটু ট্রেনিং করে দিন। ইউ ক্যান মেক ইউজ অফ আওয়ার সার্ভিস অলসো। সেইরকমভাবে এই যে ছেলেগুলো যারা ধরুন সাইড হয়ে যাবে তাদেরকে কিন্তু বড়োভাবে একটা কাঠামোর মধ্যে রেখে তাদের চিন্তা করতে হবে। দেখুন, গভর্নমেন্ট হ্যাজ দ্য রাইট অফ দ্য ওয়ে, সো গভর্নমেন্ট উইল ইমপ্লিমেন্ট হোয়াট দে ওয়ান্ট টু ডু, ফাইন। আমি এটা এই কারণেই বলছি যে কোয়েসিভনেস অফ দ্য আর্ম ফোর্সেস, যেটা একটা আর্মি একটা ফাইট করতে যাচ্ছে, যে কার্গিলের লড়াইতে এই 0.5389-এ উঠলো বা এখানে তলুলিংয়ে গেল, যেগুলোই করলো সেগুলো করেছে বেসড অন হিজ রেজিমেন্টেশন স্পিরিট। সেই স্পিরিটটা না থাকলে কিন্তু আর্মি হয়তো ম্যাসাকার হয়ে যাবে। আমি এখানে দীপাঞ্জন বাবুর কাছে আরেকটি প্রশ্ন জানতে চাইব। দীপাঞ্জন বাবু, একই সঙ্গে ধরা যাক যে যারা আশ্বিনী জওয়ানরা, আমরা জানি যে সেনাবাহিনীর কাছে কমিটমেন্ট সেটা সব কিছুর ওপরে লাগে, সমস্ত কিছু দক্ষতা জ্ঞান সব কিছুর ওপরে সেটা লাগে। তো কমিটমেন্টের প্রশ্নে মাত্র 4 বছরের জন্য একটা নিয়োগ, কমিটমেন্টের প্রশ্নেও কি কোথাও ফাঁক ফোকর তৈরি হবে না? না, নিশ্চয়ই হবে। কারণ এটা আমি বলছি, আমি কর্নেল সাহেবের সঙ্গেও আমি এটাতে একমত। দেখুন, এই যে রেজিমেন্টেশনটা, এটা যখন জওয়ানরা ইন দ্য লাইন অফ ফায়ারে দাঁড়াচ্ছে তখন কিন্তু তাদের মাথায় তাদের দেশ, রাষ্ট্র, ন্যাশনাল ফ্ল্যাগ এগুলো মাথায় আসে না। তখন আসছে যে আমার কোম্পানি কমান্ডার কি বলছে, আমার কমান্ডার ব্যাটালিয়ন কমান্ডার কি বলছে, আমার ব্রিগেডিয়ার কি বলছে। এই যে আমার নেক্সট অথরিটি, সুপিরিয়র অথরিটি, তার সঙ্গে যে একটা সম্পর্ক তৈরি হয়, এটা বাবা ছেলের সম্পর্ক। এই বাবা ছেলের, বাবার জন্য ছেলে প্রাণ দেয়, আর ছেলেও জানে আমার বিপদে বাবা এসে সবার আগে দাঁড়াবে, আমার পরিবারের জন্য বাবা সবার আগে দাঁড়াবে। 4 বছরে গিয়ে সম্পর্কটা তৈরি করা যায় নাকি? সব জিনিস এখন ছোট করতে করতে আমরা এখন আর্মির ট্রেনিংটাকে 6 মাসে করে দিচ্ছি, চাকরিটা তার 4 বছর, আমরা তারপর এক্সপেক্ট করব তার লয়্যালটি থাকবে সেম। এবং যারা রেগুলার আর্মির লোক তারা, এবং যারা এই বেসিক্যালি এটা তো টিওডি, ট্যুর অন ডিউটি, 4 বছরের জন্য আসছে, পরিযায়ী পাখি 4 বছর পরে চলে যাবে, এটা একটা সাংঘাতিক কনফিউশন তৈরি করবে, আর্মির মধ্যে বিভেদ তৈরি করবে, এবং এতে কোনো সন্দেহ নেই। শর্মাদা, সেনাবাহিনীর চাকরি তো টি20 ম্যাচ নয়। না, আমি দীপাঞ্জন বাবুর কথা প্রথমেই একটা বলি, যে কথাটাতে আমরা বেসিক জায়গা ভুল করছি। এটাকে চাকরি বলে শুরুতেই ধরে নিচ্ছি, আমরা ট্রেনিং বলে ধরছি না। ওয়াই? আমরা তো চাকরিতে যখন 21 বছর বয়স হচ্ছে, সে যখন মূল স্ট্রিমে 25% যাচ্ছে, তারা তো চাকরি জীবনটা শুরু করছে। ব্যাক অফিস জবগুলোকে তাকে ট্রেনিং দিতে গেলে সেখানেও তারা মিলিটারিতে মানে ফ্রন্টলাইনার ওয়ারিয়ার হয় নাকি? এ আবার কেমনতর যুক্তি? আমি বিরোধিতা করবো মানে আমি এক পক্ষের বিরোধিতা করবো, এটা তো হতে পারে না কখনো। একটা স্কিল ট্রেনিং যদি আর্মির ফোর্সের ব্যাক অফিস ট্রেনিং থেকে যদি আমরা শুরু করতে পারি, সমাজে সোসাইটি স্ট্রাকচারে সেটা যদি সবকটা সরকার ব্যবহার করতে শুরু করে, এরা হিউম্যান রিসোর্স হতে পারে, এরা অ্যাসেট টু দ্য নেশন হতে পারে। সেটা তো আমি চিন্তা করছি না। আপনার কথা মতো যদি এটা সার্ভিস না হয়, ট্রেনিংই হয়, তাহলে তো প্রশ্ন উঠবে যে এত ঢাকঢোল পিটিয়ে এত খরচ করে আমি সেই ট্রেনিং দেব কেন, যার মাত্র 25%কে আমি ব্যবহার করব। দীপাঞ্জন বাবু যে স্কিমগুলোর কথা বলছিলেন, আমি জানি স্কিমগুলো প্রাইভেট সেক্টর থেকে নন কোঅপারেশন ছিল। 6 মাসের জন্য ট্রেনিং করতে পাঠানোর জন্য প্রাইভেট সেক্টরকে যখনই সরকার থেকে বারবার করে চিঠি পাঠানো হয়েছে, দে ডিডন্ট রেসপন্ড, ফলে আলটিমেটলি স্কিমটা সেভাবে সাকসেস পায়নি।
কিন্তু সরকারের একটা মিলিটারি স্ট্রাকচারের মধ্যে যখন ট্রেনিং হবে, সেই ট্রেনিং এক্সপার্টাইজ সমাজে যাবে, তারা বেনিফিটেড হবে। সন্ময় বাবু, এটা আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন। না, ভুল তথ্য না, আই নো দিস ফ্যাক্টর, আমি জানি বলে সন্ময় বাবু, আপনি একটা ভুল তথ্য দিচ্ছেন। আপনি জানি না, আমি জেনে ভুল তথ্য দিচ্ছেন, প্রাইভেট সেক্টরগুলো রেসপন্ড করেনি এবং সরকারের না 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 প্রাইভেট সেক্টর এখনো কোনো রোল নেই। অবশ্যই ট্রেনিং এর ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন, ভুল তথ্য দিচ্ছেন, প্রাইভেট সেক্টরে কোনো রোল নেই এখানে। সমস্ত আপনি জানেন না, এটা আপনি ভুল বলছেন। না, প্রাইভেট সেক্টরের রোল নেই, এটা সরাসরি আপনি জানেন না, এটা সরাসরি স্টেট রুরাল লাইভলিহুড মিশনের থ্রু দিয়ে হয়েছে। আপনি খোঁজ নিন, এগুলো স্টেট রুরাল লাইভলিহুড মিশন সরাসরি সংশ্লিষ্ট রাজ্য সরকারের খবরদারিতে নেতৃত্বে হয়েছে। কিন্তু সমস্যাটা হয়েছিল আপনার এফওআরডি, তারা নিজেরাই কনফিউজ, যার জন্য ডিডিউজিকে পাইতে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। একটু শুনে নিন, প্রাইভেট সেক্টরতে রাজ্য সরকারের কাছ থেকে প্রাইভেট সেক্টর ছাড়ুন, আপনি শুনবেন না কথা, প্লেসমেন্ট 32% হয়েছে, চিন্তা নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে মুশকিল। 32%। প্রাইভেট সেক্টরকে রাজ্য সরকার থেকে একাধিক চিঠি গেছে, আমি সেই চিঠি মন্ত্রী আমার কাছে সেই চিঠির কপি খুঁজে রাজীব প্রতাপ রুডি, ধর্মেন্দ্র প্রধান, তোমার সবাই এনএসডিসি চেয়ারে বসতে চায় না। সরি, না না না, আপনি জানেন এটা একদম ভুল কথা। আপনি স্কিমগুলো সম্বন্ধে আমি আপনাকে ইমপ্লিমেন্টেশন পার্টটা সম্বন্ধে দয়া করে খবর নিন, দয়া করে খবর নিন। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টকে চিঠি আসতো, আপনি না খবর সেটার ভিত্তিতে আমি ডিডিউ শুনুন, আমি ডিডিউজিকেওয়াই প্রজেক্টে নিজে ইনভলভ, আমি ডিডিউজিকেওয়াই প্রজেক্টে নিজে ইনভলভ। আপনি ইনভলভ, আমিও কাজ করেছি এটা নিয়ে, যার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি। ছখানা রাজ্যে আমি নিজে ইনভলভ। হ্যাঁ, আমি বলছি তো সিকিউরিটি এজেন্সিগুলো আপনি কোথায় করেছেন? প্রাইভেট সেক্টর রেসপন্ড করেনি। সন্ময়দা আসবো, দীপাঞ্জন বাবু আসবো, আমি কৌস্তবের রিঅ্যাকশন নেব। না না, একদম ভুল ধারণা আপনার, একদম ভুল ধারণা, একদম ভুল তথ্য। কে রেসপন্ড করেনি বলুন, আপনি কে রেসপন্ড করেনি আপনি বলুন না, কে রেসপন্ড করেনি? চিঠিগুলো রাজ্য সরকার থেকে এজেন্সিগুলোর কাছে গেছে। দেখুন দেখুন, এটা সমস্যাটা দেখুন, এটা প্রতিটা স্টেটে আসল প্রশ্নের এক এক করে সন্ময়দা উত্তর নি। আপনাকে ডিডিউজিকেওয়াই প্রজেক্ট এবং মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টকে জানতে হবে। সেটা যদি ফেল করে থাকে, আর্মির এই অগ্নিপথ কোথায় যাবে? আরে আপনি আমার মূল প্রশ্ন, আমি এই প্রসঙ্গে আসবো এক সেকেন্ড। সন্ময়দা, দীপাঞ্জন বাবু দুজনের কাছে আসবো, আমি কৌস্তবের রিঅ্যাকশন নেব। কৌস্তব, আমি ছোট করে বলি, সেটা বলো কি নন্দলাল, মিলিটারিতেও নাকি কন্ট্রাকচুয়াল। আসল উদ্দেশ্যটা অন্য কিছু না, সরকারটা কোল্যাপস করে গেছে ইকোনমিক্স ক্ষেত্রে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তাই সরকারকে এখন পেনশনের টাকা বাঁচাতে হচ্ছে, পিএফের টাকা বাঁচাতে হচ্ছে, গ্র্যাচুইটির টাকা বাঁচাতে হচ্ছে, পেনশনের বোঝা ওরা নিতে পারছে না, অ্যাট কস্ট অফ দ্য সিকিউরিটি অফ ভারতবর্ষ, আমাদের দেশের সিকিউরিটিকে জলাঞ্জলি দিয়ে। এক, দু নম্বর কথা, আমার বিনীত প্রশ্ন যে পিএম কোভিডের সময় পিএম কেয়ার ফান্ডে এত টাকা দিল, আমি আমার পাড়ার রিক্সা চালককে জানি 2 টাকা পাঠিয়েছে, আমাকে বলেছে আমি পিএম কেয়ার ফান্ডে টাকা পাঠিয়েছি। পিএম কেয়ার ফান্ড তো বিজেপির ফান্ড না, তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি না বা নাগপুরের পৈতৃক সম্পত্তি না, শ্বেতপত্র প্রকাশ করতে হবে দেশের সরকারকে যে পিএম কেয়ার ফান্ডে কত টাকা তুললেন কোভিডের সময়। সরকার আসলে ইকোনমিক ক্রাইসিসের মধ্যে এটা মেনে নিতে হবে। এক, দুই, আমার একটা জিনিস আজকে মৌপিয়াদি খুব ভালো লাগছে, প্রথমেই মাননীয় সন্ময়দা উড়িয়ে দিয়েছেন যে সব আজকে নাকি ঘটনা ঘটছে পেছনে নাকি রাজনৈতিক দল আছে, বিরোধীরা রয়েছে, এটা লজ্জাজনক। আজকে প্যানেলে দেখছেন ওনার একটা বিশেষ পরিচয় আছে, উনি দেখছেন ওনার সাথে, আমি বলছি ওনার একটা বিশেষ পরিচয় আছে। আমি বলছি যেরকমভাবে মুখ পড়েছে কৃষি বিল করতে গিয়ে, এইটা ক্ষেত্রে কেউ মুখ পুড়বে, চেষ্টা করে দেখা আমাকে বলেন। একটা আমার বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। অগ্নিপথ ঘিরে রাজনীতির যুদ্ধ, কংগ্রেসের দাবি এই প্রকল্প সেনাবাহিনীর ঐতিহ্যের পরিপন্থী, সেনার সঙ্গে কোনো আপোষ নয় দাবি তৃণমূলের। পাল্টা বিজেপি বলছে চাকরি প্রার্থীদের ভুল বোঝাচ্ছেন বিরোধীরা। অগ্নিপথের বিরোধিতায় রাজপথে আগুন, চাকরি প্রার্থীদের সেই আগুনেই মিশেছে রাজনীতি। সেনাবাহিনীর জন্য মোদী সরকারের ঘোষিত নতুন এই প্রকল্পের বিরোধিতায় সরব কংগ্রেস তৃণমূলের মতো দলগুলো। বৃহস্পতিবার রাহুল গান্ধী টুইটে লেখেন,
কোনো পদ নেই, পেনশন নেই, 2 বছর কোনো সরাসরি নিয়োগ নেই, 4 বছর পরে ভবিষ্যতের নিশ্চয়তা নেই, সরকারের সেনার প্রতি কোনো সম্মানও নেই। দেশের বেকার যুব সমাজের আওয়াজ শুনুন। অগ্নিপথে হাঁটিয়ে তাদের সংযমের অগ্নি পরীক্ষা নেবেন না মাননীয় প্রধানমন্ত্রী। The Agnipath scheme is controversial, carries multiple risks, subverts the long-standing traditions and ethos of the armed forces, and there is no guarantee that the soldiers recruited under the scheme will be better trained and motivated to defend the country. চুক্তিতে সেনার নাম করে এবং পেছন দিয়ে ওদের এক শাখা সংগঠনের লোক ঢোকানোর যে ভয়ঙ্কর খেলা দেশের সেনাবাহিনী এবং নিরাপত্তার সঙ্গে আপোষ করে বিজেপি খেলছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তার বিরোধিতা করছে। সেনাবাহিনীর সঙ্গে কোনো আপোষ চলতে পারে না। অর্থাৎ আগে যা পোস্ট ছিল সেই পোস্টের সংখ্যা কোনো ক্ষেত্রেই বা পদের সংখ্যা কোনো ক্ষেত্রেই কমছে না, কিন্তু আমাদের বিরোধীরা হয়তো ভুল বোঝাতে সক্ষম হয়েছে। কৃষি বিলের ক্ষেত্রে আমরা সেরকম দেখেছিলাম, তো সেই ধরনের এক্ষেত্রেও ভুল বোঝাতে অনেক সময় রাজনীতিতে সাময়িকভাবে সক্ষম হয়। মানুষ যখন দীর্ঘমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী যখন তার পরিণাম আসে, তখন মানুষ বুঝতে পারে যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। রাজনৈতিক মহলের একাংশের মতে অগ্নিপথ নিয়ে যুব সমাজের ক্ষোভ থেকে রাজনৈতিক ফায়দা তুলতে তৎপর বিরোধী দলগুলি। বিজেপির সহযোগী দল জেডিইউও এই প্রকল্পকে প্রত্যাহারের দাবিতে সরব। এই পরিস্থিতিতে অগ্নিপথে মেপে পা ফেলতে চাইছে মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সম্মান, আপনি দেখছেন যে বিরোধীরা প্রশ্ন তুলছে যে সেনাবাহিনীর যে গুরুত্ব, দেশের সার্বভৌমত্ব, এগুলো নিয়ে কোথাও প্রশ্ন উঠে যাবে। দেখুন, বিরোধীরা যে প্রশ্নগুলো তুলছে সে প্রশ্নগুলো সাময়িক, তার কারণ তারাও জানে শেষ পর্যন্ত দিনের শেষে টিকবে না। আমি একটা তথ্য আপনাদের আমাকে একটা কথা বলুন যে ঠিক আছে, শুনলাম, মানলাম বিরোধীরা সব ভুল বোঝাচ্ছেন, আপনি আমাদের ভালো করে বুঝিয়ে দিন যে কেন এই যোজনা, কেন। আমি একটা তথ্য দিই আপনাকে। 17 থেকে রিক্রুটেড, 21 বছরে 4 বছর বাদে তাদের 75% মিলিটারি থেকে বেরিয়ে আসছে, 25% রিক্রুটেড হচ্ছে। এই 21 বছর বাদে যখন একটি ছেলে বা একটি মেয়ে বেরিয়ে আসছে, ইন হ্যান্ড ট্যাক্স এক্সেম্পটেড 11.71 lakhs, প্রায় 12 লাখের কাছাকাছি টাকা পাচ্ছে, প্লাস যে পার ইয়ার যে প্যাকেজ সেই হিসেব অনুযায়ী 18 লক্ষ টাকা 4 বছরে তার পাওয়ার কথা। রেশন, ফুড, ড্রেস, ট্রাভেলিং সমস্ত কিছু এক্সেম্পটেড। হাতে অনায়াসে সে 15 থেকে 16 লক্ষ টাকা বাঁচাতে পারে। হিসেবটা দাঁড়ায় প্রায় 30 লক্ষ টাকা নিয়ে একটা 21 বছরের ছেলে বা মেয়ে যখন বেরিয়ে আসছে একটা ট্রেনিং নিয়ে, একটা এক্সপিরিয়েন্স নিয়ে, একটা সার্টিফিকেট নিয়ে, সেটাকে অস্বীকার করবেন? সেটাকে অস্বীকার করবেন? একটা ট্রেনিং এর পর 30 লক্ষ টাকা হাতে নিয়ে বেরিয়ে আসছে। না, প্রথমে বলি যে সন্ময়দাদের ওই বিলম্বিত বোধোদয় হবে। সন্ময়দা বলছে না এটা কি পারবেন, অমুক করবেন, 30 লক্ষ কোথা থেকে হলো হিসেবটা বুঝতে পারবেন? আমি একটু বলিনি 15 লক্ষ। না, আমি একটু বলিনি 4.76 প্যাকেজ পার ইয়ার, তাতে হিসেবটা দাঁড়ায় প্রায় 18 লক্ষ টাকা। আর 12 লক্ষ টাকা সে রিটায়ারমেন্টের সময় তাকে নিচ্ছে, মানে ওই 4 বছর হয়ে যাওয়ার পর তাকে পাচ্ছে। মানে চাকরি যারা করে তারা খরচ করে না, মানে না আমি আসি না চাকরি না। আমি একটা কথা বলি, আমি তো বললাম না 1 মিনিট দেবাঞ্জন বাবু বলে না চাকরি নয়। 17 বছর বয়সে একটা ছেলে যখন যাচ্ছে, শুনে নিন দীপাঞ্জন বাবু আমার ব্যাখ্যাটা শুনে নিন, তাহলে আপনার ব্যাখ্যা দিতে ভুল হবে। একতরফা বিশ্লেষণ করছেন তো। আমি বলছি যার রেশন, ফুড, ড্রেস, ট্রাভেল সমস্ত কিছু 4 বছরে ফ্রি দিচ্ছে ভারত মানে মিলিটারি থেকে, তার বাঁচানোর স্কোপটা আছে, সেই জায়গাটা বোঝানো। এই কথার জন্য আমি অপেক্ষা করছিলাম, আমি এইটার জন্য অপেক্ষা করছিলাম। ডিমনিটাইজেশনের সময় এরাই এই বিজেপি বলেছিল যে দেশের সেনারা ঘন্টার পর ঘন্টা বরফে দাঁড়িয়ে থাকে, আপনি 2 ঘন্টা এটিএম এর লাইনে দাঁড়াতে পারবেন না। আর আজকে সন্ময়দা বলল এক্ষুনি সন্ময়দা এক্ষুনি বলল যে ফ্রি দেওয়া হচ্ছে রেশন। ফ্রি মানে মিলিটারিদের কাজের ভিত্তিতে দিচ্ছেন? কি কাজ করতে হবে আজকে এই দ্বিচারিতা ফেলাচ্ছি মিলিটারিকে এই ভাষায় কথা বলা, তার জন্য আমাকে বলতে দিচ্ছি। আমি একটা কথা বলছি যে সন্ময়দাদের
এই যে বিলম্বিত বোধোদয় হবে, মানে ওই 30 লক্ষ টাকার হিসেবটা যেটা দিল না, ওই 15 লক্ষের হিসেবের মতো, তুমিও পেয়ে গেছো, আমিও পেয়ে গেছি, সবাই পেয়ে গেছে। তো ওই 30 লক্ষ টাকা দেওয়ার জন্য চাকরি চাইতে এসছে, তাকে বলছে অমুক পাবে তমুক পাবে, রেশন দোকানে 2 কিলো চাল পাবে, একটা প্রধানমন্ত্রীর ব্যাগ পাবে, তার মধ্যে ছবি লাগানো। যাই হোক, আমি ওসবে যাচ্ছি না। ভারতবর্ষের ইতিহাসে এই সরকার প্রথম, আমি জানি এদের দুরভিসন্ধি আমরা অনুমান করতে পারছি যে কি হতে পারে, যে ভারতবর্ষের মানে ইন্টিগ্রেশন এবং ভারতবর্ষের যে প্রতিরক্ষার ব্যাপারটাকে কত লঘু করে দেখে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যাদের ট্র্যাক রেকর্ড হচ্ছে তারা অ্যাসেম্বলিং করতো ভারতবর্ষের যত যত উন্নত মানের জাহাজ, ভারতবর্ষের অনিল আম্বানির কোম্পানিকে তারা দিয়েছে, কোনোদিন প্লেনের একটা স্ক্রু পর্যন্ত বানায়নি, তাকে দিয়েছে অ্যাসেম্বলিংয়ের দায়িত্ব। আমি সন্ময়দাকে জিজ্ঞাসা করছি, এই ট্রেনিংয়ের দায়িত্ব কি আম্বানি গ্রুপের কাছে যাবে? এটা বিশ্বজিৎ দেব বাইরে আছেন। বিশ্বজিৎ, এখানে সেনাবাহিনী, এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা আছেন। আমি একটা কথা বলছি যে সেনাবাহিনীর চাকরি, সেখানে কিন্তু ঝুঁকিটা একটা বড় ব্যাপার। আজকে আপনি একটা কথা বলুন তো, যে 4 বছর যাদেরকে 4 বছরের জন্য যাদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তারা কি কখনো ঝুঁকি নিতে চাইবে? আরে আপনারা তো সিভিক পুলিশকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেননি, আপনাদের মুখে আসে না, বিশ্বজিৎবাবু আপনাদের মুখে আসে না। আপনারা 1,39,000 সিভিক পুলিশকে আজ পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেননি, একটা নিয়োগপত্র দেননি, আপনাদের মুখে এসব ভাষা আসে না। আরো বড় জুমলা, একটা নিয়োগপত্র দিন, তারপর আপনার কথা শুনবো। সমাজকে নিয়ে দিয়েছেন, বলুন না, আপনি বলুন না, আপনি তো আইনজীবী, আপনি বলুন সিভিক পুলিশকে বছর 10 বছর ধরে চাকরি করানো হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে আপনার সরকার? আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কথা বলছেন? অগ্নিবীরদের, আমি প্রাক্তন সেনাদের কথা শুনতে রাজি আছি, তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি কথা শুনতে আমরা রাজি নই। তার কারণে 1,39,000 সিভিক পুলিশকে আপনারা এক্সপ্লয়েট করছেন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার। কান খুলে শুনুন, করতে করতে 2014 সাল থেকে আপনারা জুমলা করে যাচ্ছেন। সিভিক পুলিশে জুমলা না, জুমলা করে যাচ্ছেন। এই যে এসএলএসটি ছেলেমেয়েদের জুমলা না, আপনারা ভুলবেন না, চাকরি চুরিটা জুমলা নয়। একের পর এক জুমলা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি জুমলার দিকে এখন দেখাচ্ছেন। ভুলে গেছেন 15 লক্ষ টাকার অ্যাকাউন্টে যাবে, আমি আসবো, ভুলে যাচ্ছেন 2 কোটি টাকা আমি সব ভুলে গেছেন। একটু আমি দীপাঞ্জন বাবুর কাছে আসবো। দীপাঞ্জন বাবু, এটা আমরা জানি যে সেনাবাহিনীতে কাজ করতে যারা চান তারা শুধুমাত্র এটাকে পেশা হিসেবে দেখেন এমনটা নয়, তারা একটা অন্য তাগিদ থেকে সেনাবাহিনীতে চাকরি করতে যান, তাদের নিজেদের জীবন বাজি রেখে যান। এটা সত্ত্বেও বলছি যে প্রত্যেক মানুষের তো জীবনে একটা অর্থনৈতিক যে অবস্থা, তারও একটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। নাম্বার 1, প্রত্যেকের পরিবার রয়েছে, প্রত্যেকের ভবিষ্যৎ রয়েছে। যত তাগিদ বা যত দেশপ্রেমের জন্যই তারা সেনাবাহিনীতে যোগ দিন না কেন, যখন টাইমটা মাত্র 4 বছরের, তখন কি কোথাও দাঁড়িয়ে পরিবার, পরিজন, ভবিষ্যৎ সব কিছুর মাথায় রেখে যে প্রশ্নটা একটু আগে উঠছিল, যে ঝুঁকি নিতে কি একটু দ্বিধান্বিত হতে পারেন না কেউ? আমি আবারও বলছি যে যারা সেনাবাহিনীতে চাকরি করতে চান তারা যে শুধুমাত্র পেশা হিসেবে তারা পয়সার জন্য বা অন্য সুবিধার জন্য যান, এটা একবারও আমরা মনে করি না। আমরা মনে করি তারা অন্য টানে যান, তারা দেশপ্রেমের টানে যান, কিন্তু বাস্তবটাও তো বাস্তব। দেখো, স্বাধীনতার পরে যেটা মাঝে মাঝে শুনি যে 72-70 বছরে কিছু হয়নি বা 65 বছরে কিছু হয়নি, এটাও একটা ঠিক যে এইরকমভাবে সেনার প্রাইভেটাইজেশন বা একটা শর্ট টার্ম কোর্স করানো যেটা সিপাহি লেভেলে, সেটা কিন্তু স্বাধীনতার পরে কোনোদিন হয়নি, এটা কেউ ভাবেনি। যে ঝুঁকির কথাটা বলছো, দেখো ঝুঁকি, মানে এটার জন্য অন্তত নেহেরুকে দোষ দেওয়া যায় না বলছেন। জব সিকিউরিটি, লাইফের সিকিউরিটি, না কোনো প্রশ্নই আসে না। কারণ এরকম উর্বর মস্তিষ্ক কার মাথা থেকে, মানে কার মাথা থেকে বেরিয়েছে, কোন উর্বর মস্তিষ্ক থেকে তিনি জানেন। আমি জানি না, সন্ময় বাবু অসুবিধা হচ্ছে। আপনারা শুনুন, আপনারা দীপাঞ্জন বাবু, সন্ময় বাবু যে যুগে যুদ্ধ করতে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলতে গেলে উনি সমবেদনা আছে। আপনি একটা কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মিথ্যা কথা শেষ করি, ক্যামেরাতে বসে একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই, একটু শেষ করে দিই, সন্ময় বাবু শেষ করতে দিন, শেষ করতে দিন, আপনি যিনি
আমি শুনুন, আমি কেন্দ্র সরকার সেটা অনলাইন পাওয়া যাবে, আমি বিস্তারিত বলছি সেটা অনলাইন পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলোর কি অবস্থা সেটা সবাই জানেন, খোঁজ নিন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের সাইটে পারফরম্যান্স রিপোর্ট আপনি পেয়ে যাবেন। তথ্যটা দিয়েছেন সে তথ্যটা না, আমি কেন্দ্রীয় সরকারের বিরোধী নই। শুনুন, কেন্দ্রীয় সরকার কোনো রাজনৈতিক দলের নয়, আপনি এটা ভুল করছেন। আপনি কেন্দ্রীয় সরকার কোনো রাজনৈতিক দলের নয় কখনোই। এবার আমি যেটা বলি মপিয়া, আমি জানি না সন্ময় বাবু এটাকে কিরকম ভাবে নেবেন। বাজারে একটা প্রচন্ড গুজব চলছে এজেন্সিগুলোতে, আর্ম ফোর্সেসে 2024-এ কিছু একটা হবে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে, এবং তার জন্য কিছু লোক তৈরি করা হচ্ছে একটি বিশেষ এজেন্ডা নিয়ে। এটা বলতে এটা কিন্তু গুজব চলছে, গুজবটা সত্যি না হলে ভালো, কারণ তার সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ। আপনি একটি রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে স্টেটমেন্ট দিচ্ছেন, আপনি একজন প্রাক্তন সেনা হয়ে একটি রাজনৈতিক মতাবলম্বী চিন্তা ভাবনাকে ইনজেক্ট করছেন। সরি, আপনি করবেন না। কি বেসিসে সেনার প্রতি মর্যাদা রেখে বলছি, দয়া করে এটা করবেন না। 12,000 গেটে কোনো প্রজেক্ট তৈরি করা হচ্ছে, এটা রাজনৈতিক নেতারা বলে, আপনি কেন বলেন? আমি আসবো এক এক করে, প্লিজ। আমি আসবো এক সেকেন্ড, আমি কর্নেল সরকারের কাছে আসবো। কর্নেল সরকার, এই যে আশঙ্কার দিকগুলো উঠে আসছে, সত্যি কি এগুলো একদম অমূলক? না, এগুলো একদম ফ্যাক্ট। 4 ইয়ার্স, দেখুন শর্ট সার্ভিস আমাদের দেশে কিন্তু একটা ফেলিয়ার, যে কারণে লেডিজরা এখন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে আমাদেরকে পার্মানেন্ট কমিশন দেওয়া হোক। দ্যাট মিনস ইট ওয়াজ দ্য ফেলিয়ার ইন ওয়ান ওয়ে। শুরু থেকেই করা উচিত ছিল লেডিজ শুড জয়েন দ্য আর্মি ইকুয়াল। এখন 4 বছরের জন্য আমি একজনকে আর্মিতে জয়েন করাচ্ছি, ইট ইজ নট অ্যাট অল ফ্রুটফুল। আইদার ইউ হ্যাভ 10 ইয়ার্স, আইদার ইউ হ্যাভ 14 ইয়ার্স, অর ইউ হ্যাভ 15 ইয়ার্স। কিন্তু যদি আমি 4 বছর করাচ্ছি, 4 বছরে কিন্তু একজনকে ট্রেন করে তারপরে আমি 75%কে বলতে পারবো না আপনি চলে যান, সেই রাইটটা ঠিক না। তুমি পেনশন দেবে না, ফাইন, ডোন্ট গিভ পেনশন। এখন অনেক অর্গানাইজেশনই আছে যারা সেলফ ড্রিভেন পেনশনে চলে গেছে। হ্যাঁ, আমরা পেয়েছি, উই ওয়ার লাকি মেবি, বাট কিন্তু এখন নেই। সেই জিনিসটার উপরে যদি যেতে চাই, যে গভর্নমেন্ট তার ফাইন্যান্স অনেক বাঁচিয়েছে, ভালো কথা, দ্যাট ইজ যে মডার্নাইজেশন অফ আর্মির খুব দরকার। আর্মি মডার্নাইজেশন আই এম ফুললি ইন ফর ইট, কিন্তু তার সাথে এটা যাওয়া যাবে না যে আর্মিটা ভিতরে একটা ভাঙন ধরে যাবে। দ্যাট ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। সেকেন্ড থিং আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট, এই রুরাল এরিয়াতে কোনো চাকরি নেই, অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট ইজ লেস অ্যাজ কম্পেয়ার্ড। এই ছেলেরা যারাই আসবে তারা সব রুরাল এরিয়া থেকে আসবে। দে হ্যাভ এ প্রমিসিং ফিউচার, কি তাদের কাছে পেনশন আছে, তাদের কাছে একটা গভর্নমেন্টের চাকরি আছে, সেই থ্রু দিয়ে কিন্তু রুরাল এরিয়াটা চলছে। যদি আপনি যান ওখানকার বেশিরভাগ যে গ্রাম প্রধান বলুন বা গাঁওবুড়া, যে নর্থ ইস্টে গাঁওবুড়া বলে, আই এম বিলং টু দ্য নর্থ ইস্ট রেজিমেন্ট, তো ওখানে তারা এর উপরেই ডিপেন্ডেন্ট করে থাকে, এবং তারা সব এক সুবেদার মেজর বা সুবেদার আর্মির, তারাই ওখানে গাঁওবুড়া হয়ে কাজগুলো করছেন। তো তাদের কিন্তু একটা বড় জায়গায় একটা কোপ পড়বে, যেটা কারেক্ট নয়। রুরাল ডেভেলপমেন্ট একটা বড়ভাবে এফেক্ট করবে, সেটা আমার পার্সোনাল একটা ভিউ। আসলে এই যে প্রশ্ন উঠছে যে তাহলে কি দীর্ঘ এই পেনশন ভাতা এসবের চাপ কমাতেই এই সিদ্ধান্ত? এক্স্যাক্টলি, একদম এটা পুরোটাই হচ্ছে পেনশন। কারণ আর্মির এত মেজরিটি পার্ট, ইনক্লুডিং সিভিল ইন দ্য আর্মি, যত সিভিল আমাদের এমপ্লয়িজ আছে তারাও তো পেনশন পাচ্ছেন। এই পুরো জিনিসটা কমাতে গিয়ে আর্মি এখন মানে এরকম একটা ব্রেন চাইল্ড নিয়ে এসেছিলেন হয়তো, যে মানে আমাদের পুরনো যিনি মারা গেছেন সিডিএস, উনি হয়তো শুরু করেছিলেন এটা, কিন্তু এখন গিয়ে যেটা দাঁড়িয়েছে, যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অ্যান্ড ইট ইজ গেটিং ইমপ্লিমেন্টেড। এটা নয় যে ইমপ্লিমেন্ট হবে না, ইট উইল বি ইমপ্লিমেন্টেড, কিন্তু এর মধ্যে কিছু ইফস অ্যান্ড বাটস আছে যেগুলো স্ট্রিমলাইন না করলে, আয়রন আউট না করলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। আমি আবারও একই কথা বলবো যে শুধু রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে না, বিশিষ্ট জনেরাও বিরোধিতা করছে, খুব স্বাভাবিক। 1 2 হচ্ছে আমি বলছি আমদানি রপ্তানি শব্দটা উঠে গেছে, এখন শুধু আম্বানি আর আদানি। আমি সেটা বড় পত্রিকা, ন্যাশনাল পত্রিকার নাম বলছি না, চ্যানেলে বসে সে ক্রোনোলজিটা বুঝিয়ে দিয়েছে 1 2 3 4। অস্ট্রেলিয়া থেকে আদানি হচ্ছে কোল মাইনের এক্সপোর্ট শুরু করবে, সঙ্গে সঙ্গে ভারত গভর্নমেন্ট কোল ডিউটি 2.5 থেকে 0% করে দিল, তারপর এনটিপিসি 8,308 কোটি টাকার কোলের টেন্ডার আদানিকে দিয়ে দিল। আসলে আমদানি রপ্তানি বলে কিছু নেই। ভারতবর্ষের সাধারণ মানুষ
তার ইকোনমিক রিসেশন চলছে ভারতবর্ষের। আমি বলছি যে শ্বেতপত্র প্রকাশ করতে হবে কত টাকা পেয়েছেন কি পিএম কেয়ার ফান্ড থেকে, সাধারণ গরিব মানুষ যে টাকা দিয়েছিল পিএম কেয়ার ফান্ড নিয়ে আলোচনা করছি না। হ্যাঁ, পিএম কেয়ার ফান্ড তোকে জানতে হবে আমাদের, কারণ এটা হতে পারে না যে এই এত বড় বোঝা লোক পেনশন দেবে না মিলিটারিতে, কন্ট্রাকচুয়াল, কোনো ভাবা যায় না। ভারতবর্ষের ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সুভেরেনিটি, স্বাধীন বিদেশ নীতি। কিন্তু সন্ময়দা যেটা বলছেন যে যখন তারা এই 4 বছর পর যখন তাদের মেয়াদ শেষ হবে তখন তো একটা ভালো অ্যামাউন্টের টাকা তাদের দেওয়া হচ্ছে। থাকবে না ওরকম মনে হচ্ছে হবে না। প্রথম রাহুল গান্ধী থাকবে না, সন্ময়দা থাকবে না, রাহুল গান্ধীকে দেশের লাখ টাকা আমি বলে এত কষ্ট করার দরকার নেই। এক সেকেন্ড, শিনজো আবের থেকে এক সেকেন্ড, আমি বুঝতে পারলাম না কেউ কথা, আইদার দীপাঞ্জন বাবু অথবা বিশ্বজিৎ দা কথা বলছেন। আমি জিজ্ঞাসা করছিলাম আজকে ভারতে সিপাহী পোস্টে 1,18,000 পোস্ট, সেখানে আমি রেগুলার রিক্রুটমেন্ট না করে আমি 46,000 কন্ট্রাক্টে নিচ্ছি। কিছু লোককে টাকা পাইয়ে দেওয়ার জন্য করা হচ্ছে, কিছু লোককে ভবিষ্যতে যাতে ব্যবহার করা যায় সেই জন্য কিছু বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে ভারতের জনগণের ট্যাক্সের টাকায়, ন্যাশনাল সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে। প্ল্যানটা কিন্তু বোঝা যাচ্ছে না, নিঃসন্দেহে ধোঁয়াশা ভরা, অনেক প্রশ্ন উঠে আসছে, আসবেও। বিশ্বজিৎ দা খুব সংক্ষেপে প্লিজ, আমাকে একটা ব্রেক নিতেই হবে। আমি তো আবার বলছি যে আজকে দেশের সিকিউরিটি নিয়ে আজকে কিন্তু আপোষ করা হচ্ছে। এটা কিন্তু মানুষের, এটা মানুষ দেখছে যে আজকে 2024-এর নির্বাচনটাকে লক্ষ্য রেখে কিভাবে আজকে রাজনীতিকরণ করা হচ্ছে। এটা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর আমরা দেখব যে এই সেনাবাহিনীতে রিক্রুটমেন্টের ব্যাপারে কোথায় কি পন্থা অবলম্বন করা হয় সেই চিত্রটা দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। কোথাও 2 বছর, কোথাও আবার 4 বছর, কোথাও চুক্তিভিত্তিক নিয়োগ, আবার কোথাও নিয়োগ বাধ্যতামূলক। অগ্নিপথ বিতর্কের মাঝে ভিন দেশে সেনা নিয়োগের পদ্ধতি নিয়ে কাটাছেঁড়া করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সীমান্ত সুরক্ষা হোক বা বহিঃশত্রু মোকাবিলা, সেনাবাহিনী রাষ্ট্রযন্ত্রের অন্যতম অঙ্গ। প্রাচীনকাল থেকেই সুবিশাল সেনা তৈরির ওপর জোর দিয়েছে বড় বড় সাম্রাজ্যগুলি। সময়ের সঙ্গে যুদ্ধ কৌশল বদলেছে, উন্নত হয়েছে প্রযুক্তি, শক্তিশালী সেনাবাহিনী গড়ার প্রবণতা পাল্টায়নি। অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশ জুড়ে যখন প্রবল বিক্ষোভ, তখন ভিন দেশে সেনা নিয়োগের পদ্ধতি নিয়ে জমে উঠেছে চর্চা। কিভাবে সেনাবাহিনীতে নিয়োগ করে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলি? আমেরিকায় স্বেচ্ছায় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। বেশিরভাগ সেনাকর্মী 4 বছরের জন্য নিযুক্ত হন। মেয়াদ শেষে 4 বছরের রিজার্ভ ডিউটি থাকে। সেনাবাহিনীতে পূর্ণ মেয়াদের চাকরিরও সুযোগ থাকে। 20 বছর চাকরির পর পেনশন ও অন্য সুবিধা মেলে। প্রতি বছর সেনায় বাধ্যতামূলকভাবে 4.5 লক্ষ নিয়োগ করা হয়। প্রশিক্ষণ শেষে 2 বছর সেনায় বাধ্যতামূলক চাকরি। 2 বছর পর জওয়ানদের একাংশকে পূর্ণ মেয়াদের জন্য নিয়োগ করে চীনের পিএলএ। ফ্রান্সেও সেনাবাহিনীতে চুক্তিভিত্তিতে নিয়োগ হয়। 1 থেকে 5 বছরের মেয়াদে নিয়োগ করা হয়। 3 মাস ধরে চলে প্রশিক্ষণ। মেয়াদ শেষে চুক্তি পুনর্নবীকরণের সুযোগ থাকে। 19 বছরের বেশি চাকরি করলে পেনশনের সুবিধা মেলে। রাশিয়ায় বাধ্যতামূলকভাবে নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিতেও সেনায় নিয়োগ হয়। বাধ্যতামূলক নিয়োগের ক্ষেত্রে 1 বছরের প্রশিক্ষণ, প্রশিক্ষণের পর 1 বছর সেনাবাহিনীতে চাকরি, মেয়াদ শেষে রিজার্ভ ডিউটি। ইসরায়েলে 18-র ঊর্ধ্বে প্রত্যেকের সেনায় নিয়োগ বাধ্যতামূলক। পুরুষদের বাধ্যতামূলকভাবে 32 মাস সেনায় চাকরি করতেই হয়। মহিলাদের বাধ্যতামূলকভাবে 24 মাস সেনায় চাকরি করতে হয়। মেয়াদ শেষে রিজার্ভ ডিউটি। বাধ্যতামূলক চাকরির শেষে 10% জওয়ানকে 7 বছরের চুক্তিতে নিয়োগ করা হয়। কমপক্ষে 12 বছর চাকরির পর পেনশনের সুবিধা মেলে। তথ্য বলছে, বিদেশি সেনাবাহিনীগুলিতে স্বল্প মেয়াদে বা চুক্তিভিত্তিক নিয়োগ নতুন নয়, তবে সঠিক প্রশিক্ষণই একজন দক্ষ সেনা গড়ার চাবিকাঠি। তাই অগ্নিপথ প্রকল্পেও প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সত্যি কি যে প্রশ্ন বিরোধীদের তরফ থেকে উঠছে সে প্রশ্ন অমূলক? এই অগ্নিপথ প্রকল্প তাতে কি অনড় থাকতে পারবে কেন্দ্র? এই প্রশ্নগুলো এই মুহূর্তে ঘোরাফেরা করছে, যার উত্তর হয়তো পাওয়া যাবে অদূর ভবিষ্যতে। আপাতত আপনার রায় এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।